মাদারীপুর টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিংয়ে আফগানিস্তান। সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান প্রথম ইনিংস 9 ওভারে 35-2, বাংলাদেশ প্রথম ইনিংস 382। আসসালামু আলাইকুম। খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। দেশের যেসব জেলায় সবচেয়ে বেশি গরু পালন হয় তার মধ্যে অন্যতম পাবনা। কোরবানি ঈদ সামনে রেখে এ জেলার খামারিরা 6 লাখের বেশি গরু প্রস্তুত করছেন। তবে এবার গরু পালনের খরচ বেড়ে যাওয়ায় ঈদের আগে তারা দুশ্চিন্তায় পড়েছেন। খামারিরা বলেছেন, হাটে এখন যে দামে গরু বিক্রি হচ্ছে তাতে তাদের লোকসান হবে। অন্যদিকে গরু ব্যবসায়ীরা বলেছেন, গরুর দাম এবার অনেক বেশি। লালন পালনের খরচ বেড়ে যাওয়ায় ঈদের আগে দাম আরও বাড়বে বলে তাদের শঙ্কা। বেড়া বাজারের গরু ব্যবসায়ী কামাল উদ্দিন জানান, সপ্তাহ দুয়েক আগে যে আকারের গরুর দাম 60 থেকে 70 হাজার টাকা ছিল, এখন তা বিক্রি হচ্ছে 75 থেকে 90 হাজার টাকায়। ঈদ ঘনিয়ে এলে দাম আরও বাড়তে পারে। উত্তরাঞ্চলের অন্যতম পশুর হাট পাবনার হাজিরহাট কর্তৃপক্ষ জানিয়েছে, গরুর দাম কিছুটা বেড়েছে। স্থানীয় হাটগুলো ঘুরে দেখা যায়, গরু তুলনামূলক কম উঠেছে। বিক্রিও কম। কোরবানির বাজার এখনও জমে ওঠেনি। খামারিরা বলেছেন, মূলত 2 কারণে হাটে গরু উঠছে কম। প্রথমত, গরু পালনের খরচের তুলনায় দাম পাওয়া যাচ্ছে কম। তাই ঈদে বাড়তি দামে বিক্রির আশায় এখন বেশিরভাগ খামারি গরু ছাড়ছেন না। অন্যদিকে কোরবানির হাট সামনে রেখে যারা গরু কিনতেন, পশুখাদ্যের দাম বেড়ে যাওয়ায় তারাও আগেভাগে গরু কেনার সাহস করছেন না। সে কারণে এখন হাটে কেনাবেচা কম। 1 বছরের ব্যবধানে গরু পালনের খরচ বেড়ে দ্বিগুণ হয়েছে বলে খামারিদের ভাষ্য। সর্বশেষ 2 সপ্তাহ আগে দাম আরেক দফা বেড়েছে। এবার কোরবানের হাট মাতাতে প্রস্তুত হয়েছে মানিকগঞ্জের 2 ষাঁড় রাজা বাদশাহ ও সম্রাট। হরিরামপুরের রাজা বাদশার ওজন 33 মণ এবং সদরের সম্রাটের ওজন 38 মণ বলে এ 2 উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে জানা গেছে। মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল ইসলাম জানান, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরামর্শে 2 গরুকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবারে পালন করা হয়েছে। তিনি জানান, জেলায় কোরবানির জন্য ছোটবড় মিলে 9,669টি খামারে মোট 46,098টি গরু, 38টি মহিষ, 22,000 ছাগল, 4,729টি ভেড়া এবং 81টি অন্যান্য পশু রয়েছে। সব মিলিয়ে জেলায় কোরবানির জন্য সর্বমোট 72,946টি পশু প্রস্তুত রয়েছে। আর এবার জেলায় কোরবানির পশুর চাহিদা 35,383টি বলে জানান প্রাণিসম্পদ অধিদপ্তরের এই কর্মকর্তা। ব্যাগেজ বিধিমালায় হঠাৎ পরিবর্তনের ফলে বিদেশ থেকে ফেরার সময় যাদের সোনার বার জব্দ করা হয়েছিল তা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। জুন মাসের প্রথম 4 দিনে বিমানযাত্রীদের কাছ থেকে 305টি 3,000 ভরি সোনার বার জব্দ করেছিল কাস্টমস। ভুক্তভোগী কয়েকজন প্রবাসী তখন বলেছিলেন, ব্যাগেজ বিধিমালায় পরিবর্তন হয়েছে, এটা না জানায় তারা 2টি করে সোনার বার এনেছিলেন। কিন্তু শুল্ক কর্মকর্তারা 1টি করে বার জব্দ করে নেয়। আগের ব্যাগেজ বিধিমালায় একজন যাত্রী 10 তোলা ওজনের 2টি সোনার বার শুল্ক দিয়ে নিতে পারতেন। গত 1 জুন অর্থমন্ত্রী আ.হ. মোস্তফা কামাল 2023 ও 24 অর্থবছরের বাজেট প্রস্তাবে বলেন, যাত্রীরা কেবল 10 তোলা সোনা শুল্ক দিয়ে নিতে পারবেন। আর শুল্কের অঙ্কও প্রতি তোলার জন্য 2,000 থেকে 4,000 টাকা করা হয়। সেদিনই এই বিধিমালা কার্যকর হলে তা না জেনেই বিমানে চেপে বসা যাত্রীরা ঢাকায় নেমে বিপাকে পড়েন। 2টি সোনার বারের শুল্ক দিতে গিয়ে তারা জানতে পারেন তারা কেবল 1টি নিতে পারবেন, অন্যটি জব্দ করা হয়। ঢাকা কাস্টমস হাউজের সর্বশেষ তথ্য অনুযায়ী জুন মাসের প্রথম 4 দিনে 293 জন যাত্রীর কাছ থেকে 305টি সোনার বার জব্দ করা হয়। হাওরের মরমী কবি উকিল মুন্সি গিয়েছিলেন, আশা মাইসা ভাষা পানি রে, কুবালি বাতাসে, নাওয়ের বাদাম দেখা চাইয়া থাকি আমানি কেউ আসে রে। দেশের মোট আয়তনের 6 ভাগের 1 ভাগ জুড়ে বিস্তৃত জলাভূমির হাওরাঞ্চলে এই ভাষা পানি আসতে শুরু করে বৈশাখের শুরু থেকেই। কিন্তু এবার বৈশাখ গিয়ে জ্যৈষ্ঠও শেষ হয়েছে। আষাঢ়ের শুরুতেও কাঙ্ক্ষিত পানির দেখা মিলছে না হাওরে।
টানা বৃষ্টি আর উজানের ঢলে এই সময়ে হাওর টইটম্বুর হয়ে যেখানে শায়েরের রূপ নেওয়ার কথা সেখানে এখন মরা ঘাসের প্রান্তর। অথচ গত বছরই এই সময়েই সিলেট সুনামগঞ্জ ভয়াবহ বন্যার কবলে পড়েছিল। আবহাওয়া কার্যালয়ের কর্মকর্তা ও পানি গবেষকরা বলছেন, পূবালি বাতাস থাকলেও এবার নানা কারণেই সুরমা অববাহিকায় বর্ষা কিছুটা দেরিতে হচ্ছে। তবে মধ্য জুনের পর হয়তো পানি বাড়তে পারে। হাওরের মানুষের জীবন জীবিকা মূলত মাছ এবং একমাত্র ফসল বোরো ধান কেন্দ্রিক। সময়মতো পানির উঠানামার সঙ্গে এই দুটি অর্থকরী পণ্য ওতপ্রোতভাবে জড়িত। পানি আগে এলে যেমন বোরো ফসল তলিয়ে সারা বছরের জন্য কৃষকের ঘরে আহাজারির দাগ রেখে যায়, তেমনি দেরিতে এলেও মিঠা পানির মা মাছ ডিম ছাড়তে পারে না, কিংবা ডিম ছাড়লেও তাজা পানির অভাবে তা নষ্ট হয়ে যায়। গোটা হাওরের জীববৈচিত্র্য নির্ভর করে যে বর্ষার পানির উপর, সেই পানিরই দেখা না মেলায় উলটপালট হয়ে যাচ্ছে হাওরের ইকোসিস্টেম, অভিমত গবেষক ও পরিবেশবাদীদের। হালে বর্ষার হাওরের রূপ আর সৌন্দর্যকে ঘিরে বড় হয়েছে পর্যটনের বাজারও। তবে পানি না আসায় এবার সেই ব্যবসাও মন্দা। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ২ শামসুদ্দোহা বলেন, গত বছরের ১৩ জুন সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার, ছাতক পয়েন্টে ১১৬ সেন্টিমিটার এবং তাহিরপুরের জাদুকাটা নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার উপরে উঠেছিল। কিন্তু এবার পানি বিপৎসীমার অনেক নিচে। কিন্তু এবার এই সময়ে বৃষ্টিপাতই নেই। নদনদী, খালবিলে পানি না থাকায় নানা সমস্যা হচ্ছে। সামরিক শাসনামলের প্রশ্নবিদ্ধ সব ভোট পেরিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে নির্বাচনের ক্ষেত্রে উচ্চ মানদণ্ড স্থাপনের দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমাদের সরকারের সময়ে কোনো নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়নি। আমরা নির্বাচনের ক্ষেত্রে একটি উচ্চ মানদণ্ড স্থাপন করতে পেরেছি। বুধবার সংসদের প্রশ্নোত্তরে সরকারদলীয় সংসদ সদস্য কাজীম উদ্দিন আহমেদের লিখিত প্রশ্নে প্রধানমন্ত্রী এ উত্তর দেন। প্রধানমন্ত্রী এখন সুইজারল্যান্ড সফরে রয়েছেন। তবে তার নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ যখনই সরকার গঠন করেছে তখনই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। বিএনপির আমলে অনুষ্ঠিত ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির মতো বিতর্কিত নির্বাচন কখনো আওয়ামী লীগ সরকারের আমলে হয়নি এবং হবেও না। আওয়ামী লীগ কখনো ক্ষমতা দখল করতে আসেনি, বরং জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দিতে এসেছে, যাতে জনগণ তাদের সরকার বেছে নিতে পারে। আওয়ামী লীগ সবসময় জনগণের ম্যান্ডেটের উপর বিশ্বাসী জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় দেশে ওয়েস্টমিনস্টার স্টাইল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করছে। জনগণ ঠিক করবে কে দেশ চালাবে। এটা জনগণের ক্ষমতা। আমাদের সরকার জনগণের ক্ষমতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার ক্ষেত্রে বর্তমান সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইতোমধ্যে যতগুলো জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় সংসদের শূন্য পদের নির্বাচন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন, উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তা সম্পূর্ণ নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু হয়েছে। জনগণ যাকে ভোট দিয়েছে সেই নির্বাচিত হয়েছে। জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন এক সাংবাদিক। বুধবার রাত ১০টায় বকশীগঞ্জ পাটহাটি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা। সাংবাদিক গোলাম রব্বানী নাদিম, ৪৫-৭১ টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বাংলানিউজ24.com-এর জেলা প্রতিনিধি। স্থানীয়দের বরাতে ওসি সোহেল রানা জানান, পেশাগত দায়িত্ব পালন শেষে রাতে বাড়িতে ফেরার সময় ১০-১২ জন দুর্বৃত্ত গোলাম রব্বানীর উপর হামলা করে। স্থানীয় সাংবাদিক এবং পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে রাতেই তাকে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক। নাদিমের ছেলে আব্দুল্লাহ আল মামুন রিফাতের অভিযোগ, বকশীগঞ্জ উপজেলা সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজন তার বাবার ওপর এ হামলা চালিয়েছে। নাদিমের স্ত্রী মনিরা বেগম হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ব্যাপারে কথা বলতে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন ইয়াটাহাটা এলাকায় একটি ঝুট গুদাম পুড়ে গেছে। বুধবার রাত 11:30টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রায় 2 ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জয়দেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ তাশাররফ হোসেন। তিনি জানান, ইয়াটাহাটা এলাকায় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে জাহাঙ্গীর আলমের ঝুট গুদামে আগুন লাগলে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে জয়দেবপুর ও সারাবো ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় 2 ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরিভাবে নেভায়। আগুনে ঝুট গুদাম ও ওয়েস্টেজ মালামাল পুড়ে গেছে। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। আগের ওভারে পরপর 2 বলে ব্যাটের বাইরের কানায় লেগে 2টি বাউন্ডারি পান রহমত শাহ। পরীক্ষায় ফেললেও ওই ওভারে আর সাফল্য পাননি ইবাদত হোসেন চৌধুরী। তবে পরের ওভারেই তিনি ফেরালেন রহমতকে। ইবাদতের খাটো লেংথের বলে পুল করতে গিয়ে টাইমিংয়ের গড়বড় করেন রহমত। বল উঠে যায় আকাশে। শর্ট মিড অনে সহজ ক্যাচ নেন তাসকিন আহমেদ। 18 বলে 2-4-এ রহমত করেন 9 রান। 35 রানে 3 উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে গেল আফগানিস্তান। আবারও রান আউটের সুযোগ হাতছাড়া। ফিল্ডিংয়ে রান আউটের সুযোগ কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। তৃতীয় ওভারে তাসকিন